ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শেখ আবদুল্লাহ। প্রিয় দর্শক, আমরা আজ কথা বলবো বাংলাদেশ ব্যাংকের সৃষ্টি করা 60,000 কোটি টাকার তহবিল, যেটি দেশের রুগ্ন এবং বন্ধ শিল্প কারখানা পুনরায় চালু করার জন্য দেওয়া হবে। এই তহবিলটির অগ্রগতি বা সর্বশেষ পরিস্থিতি নিয়ে আপনারা জানেন যে সরকার রুগ্ন এবং বন্ধ বা সংকটে থাকা কারখানা চালু করার জন্য বিশেষ বিশেষ কিছু উদ্যোগ নিয়েছে, তার মধ্যে এটি অন্যতম। এই তহবিলটির সর্বশেষ কী অবস্থা, কারা এখান থেকে ঋণ পাবেন বা কি সুদ হারে ঋণ পাবেন বা কি প্রক্রিয়ায় ঋণ পাবেন, এইসব নিয়ে টিভিএসে আজ লিড নিউজ প্রকাশিত হয়েছে। নিউজটি করেছেন টিভিএসের ডেপুটি এডিটর জনাব সাজ্জাদুর রহমান। আমরা তার কাছ থেকেই শুনবো বিস্তারিত। উনি আমাদের সঙ্গে আলোচনা করার জন্য স্টুডিওতে আছেন। সাজ্জাদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার যে স্টোরি, আপনি বলছেন যে বাংলাদেশ ব্যাংকের তৈরি করা যে প্রণোদনা তহবিল, বিশেষ করে রুগ্ন এবং বন্ধ শিল্প কারখানার জন্য, সেটি থেকে 38টি ব্যাংক হচ্ছে বিভিন্ন গ্রাহকের জন্য 28,000 কোটি টাকা ঋণ দেওয়া অথবা তহবিল পাওয়ার জন্য আবেদন করেছে অথবা বাংলাদেশ ব্যাংকের সাথে চুক্তিবদ্ধ হয়েছে। এটি আসলে মানে আমরা একটি ইতিবাচক খবর হিসাবেই দেখছি যে এইরকম প্রতিষ্ঠানগুলো এগোচ্ছে, মানে চালু হবে পুনরায়। এই তহবিলটি আসলে সর্বশেষ কি প্রক্রিয়ার মধ্য দিয়ে এই গ্রাহকরা পাবেন এই তহবিলের সুবিধাগুলো, বা এখন মানে কি অবস্থায় রয়েছে? ওকে, থ্যাংক ইউ আবদুল্লাহ। আপনি ঠিকই বলেছেন যে ধরেন যে এটা সর্বশেষ পরিস্থিতি হচ্ছে এই যে 38টি ব্যাংকের সাথে বাংলাদেশ ব্যাংকের চুক্তি হয়েছে, যারা হচ্ছে তাদের ক্লায়েন্টদের জন্য টাকা চেয়েছে। তো তাদের ধরেন যে এই অ্যারাউন্ড 28,000 কোটি টাকার মতো তারা তাদের যে চাহিদা সেটা বাংলাদেশ ব্যাংকের কাছে জমা দিয়েছে, যে তাদের তাদের পুরো লিস্ট দিয়ে এরা প্রতিটা ব্যাংকে কিন্তু লিস্ট জমা দিয়েছে। তো এর মধ্যে 38টার সঙ্গে বাংলাদেশ ব্যাংকের অলরেডি চুক্তি হয়েছে, সেটা হচ্ছে রবিবার পর্যন্ত আমি যখন কথা বলি। বাট এর মধ্যে হয়তো আরও 2-1টা ব্যাংক এগুলো হতে পারে। তো তাদের তো আপনার এটা ধরেন যে আপনি জানেন যে মে মাসের শুরুর দিকে বাংলাদেশ ব্যাংক এটা ঘোষণা করে, তারপরে এগুলো সার্কুলার করে ইমিডিয়েটলি, কি রুলস অ্যান্ড রেগুলেশন সব কিছু। তো এখন হচ্ছে যে এটা তো মডেলটা হচ্ছে যে এরকম যে বাংলাদেশ। সাজিদ ভাই, একটু করি, আপনি যে বললেন যে এই তহবিলটা মে মাসে চালু করেছিল, কিন্তু এই যে এখন আগস্ট মাসের আজকে 18 তারিখ, প্রায় 3 মাস বা 3.25 মাস হয়ে গেল, এই সময় আসলে এটা চালু হলো না কেন? চালু হতে এত সময় লেগে যাচ্ছে কেন? প্রশ্নে পরে আসবো। আমি এটার সাথে যেটা বলছিলাম যে 60,000 কোটি টাকার যে তহবিলটা, এর মধ্যে আপনি জানেন যে 41,000 কোটি টাকা হচ্ছে এই তহবিলটা, যেটা নিয়ে যে আমি আজকে যে রিপোর্টটা করেছি যে রুগ্ন এবং বন্ধ কলকারখানা চালুর জন্য সেটা দিবে, এবং সেটার সাথে আরও কিছু সেগমেন্ট আছে। কিন্তু এই 41,000 কোটি টাকাটা কোথা থেকে আসবে? টাকাটা আসবে হচ্ছে যেসব ব্যাংকের কাছে ক্যাশ আছে তাদের থেকে এই টাকাটা বাংলাদেশ ব্যাংক 3 বছর সময়ে, এটা যে একবারে দিতে হবে তা না, 3 বছর সময়ে এগুলো ব্যাংকগুলো থেকে বাংলাদেশ ব্যাংক এই ডিপোজিটটা কালেক্ট করবে এবং তাদের একটা নির্দিষ্ট পরিমাণ সুদ দিবে। তো তারপরে এটা যে ব্যাংকগুলো এই যে চাহিদা দিয়েছে 28,000 কোটি টাকা 38টা ব্যাংক, তো বাংলাদেশ ব্যাংক সেগুলো যাচাই বাছাই করে অ্যাসেস করে বাংলাদেশ ব্যাংক সেগুলো তারপরে এদেরকে দিবে। তো এখন আপনার এই প্রশ্নে আসি যে আসলে অলমোস্ট 4 মাস যেভাবে ধরেন যে সরকার খুব তাড়াতাড়ি ঘোষণা করলো এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর আসার পরপরই, তো এটা আমরা দেখলাম যে এটা আসলে এটা নিয়ে গত 3 মাসে বেশ ধরেন যে বাংলাদেশ ব্যাংকের সাথে ব্যাংকগুলোর সাথে বিভিন্ন লেভেলে এমডি থেকে শুরু করে ট্রেজারি অফিসিয়ালস এদের সঙ্গে বারবার মিটিং হয়েছে। বিকজ কিছু বিষয় এখানে খুবই আপনার একটা জটিল এবং বলবো যে ট্রিকি বিষয়। ধরেন যে ব্যাংকগুলো থেকে যে ডিপোজিট নিয়ে যে এই 41,000 কোটি টাকার ফান্ড তৈরি করবে বাংলাদেশ ব্যাংক, তো ব্যাংকগুলোর কথা হচ্ছে যে আসলে তাহলে বাংলাদেশ ব্যাংক আমাকে কি দিবে, সুদের বা ইন্টারেস্ট রেটটা রিটার্ন আমাদের কি দিবে? তো দ্বিতীয় প্রশ্ন ছিল ব্যাংকগুলোর যে বাংলাদেশ ব্যাংকে আসলে এটা কোন ইনস্ট্রুমেন্টের মাধ্যমে ব্যাংকগুলো টাকা দিবে, এই যে ডিপোজিটটা দিবে এটার ইনস্ট্রুমেন্টটা কি হবে? বিকজ এক্সিস্টিং যে ইনস্ট্রুমেন্ট আপনি জানেন যে বাংলাদেশ ব্যাংক যদি ব্যাংকগুলো থেকে টাকা নেয়, মেইনলি ধরেন ট্রেজারি বিল বন্ডের মাধ্যমেই সরকারের পক্ষে বাংলাদেশ ব্যাংক টাকাটা নেয় ব্যাংকগুলো থেকে। আরেকটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক যদি মনে করে যে মার্কেটে অনেক ক্যাশ আছে, সে এটা তুলে নেবে, মপ আপ করবে, সে রিভার্স রেপোর মাধ্যমে এটা তখন ব্যাংকগুলো থেকে তুলে নেয়। কিন্তু
কমার্শিয়াল ব্যাংক থেকে এইভাবে ডিপোজিট নেওয়া, বা এটা কি বড়, এটা কি ধার হবে নাকি এটা ইনভেস্টমেন্ট হবে, তো এটা তো কোনো কিছু ক্লিয়ার না। ইনভেস্টমেন্ট তো ট্রেজারি বিল বন্ড এগুলোর মাধ্যমে ব্যাংকগুলো করে, তো এটা তো সেটাও না, এবং এটা সরাসরি ডিপোজিটও না, বিকজ কমার্শিয়াল ব্যাংক বাংলাদেশ ব্যাংকের কাছে ডিপোজিট রাখতে পারে না। ব্যাংকগুলোর কথা যে তার বুকস অফ অ্যাকাউন্টে এটা কি লিখবে, সে কি সেন্ট্রাল ব্যাংকে টাকা ধার দিল নাকি সেন্ট্রাল ব্যাংকে টাকাটা বিনিয়োগ করলো। একই কথা সেন্ট্রাল ব্যাংকের ব্যালেন্স শিটে ওটা কিভাবে আসবে, যে সেন্ট্রাল ব্যাংক কি কমার্শিয়াল ব্যাংক থেকে এটা ধার করলো। তো এই বিষয়গুলো ধরেন যে খুবই মানে প্রথম নতুন, হ্যাঁ, জটিল একটা বিষয়। এখন কি এগুলো সমাধান হয়েছে? এখন ধরেন যে যেটা সুদের হারটা দিয়ে যদি আমি বলি, সুদের হারটা সমাধান হয়েছে। যেখানে বাংলাদেশ ব্যাংক প্রথম ব্যাংকগুলোকে বলেছিল যে 9% দিব, তো ব্যাংকগুলো সেটা মানছিল না, তখন রেপো রেট 10% ছিল। তো ব্যাংকগুলো বলছিল যে রেপো যেখানে 10%, আমি তো 9%-এ কীভাবে দেবো, বিকজ অনেক সময় আমি বাংলাদেশ ব্যাংক থেকে রেপোর মাধ্যমে টাকা নিয়ে সেটা আমি আবার আপনার ইনভেস্ট ধার করি দিতে হবে। হ্যাঁ। তো সেটা ছিল, পরে বাংলাদেশ ব্যাংক 9.5-এও অফার করেছিল, বাট ব্যাংকগুলো আসলে এক্ষেত্রে যে তারা বলছিল যে আমার তো ইনস্ট্যান্ট লস হয়ে যাবে। তো সেখানে বাংলাদেশ ব্যাংক যে মেকানিজমটা করেছে, এটা একটা মোডাস অপারেন্ডি করেছে যে কিভাবে এটা চলবে। তো আপনার এটা প্রথমে বলি যে এখানে সুদের হারটা হলো আপনার যেটা করেছে যে রেপো রেটের সাথে এটারে ট্যাগ করেছে, যে রেপো রেট এখন আছে 9.5%, এটার সাথে 50 বেসিস পয়েন্ট মানে 0.5 পার্সেন্টেজ পয়েন্ট এর সাথে যোগ হবে। তো এটা ধরেন যে সামনে যদি সব ইন্টারেস্ট রেট আপনি দেখবেন যে সব কিছু একটু ডিক্লাইনিং, কল মানি মার্কেট থেকে শুরু করে এগুলো ট্রেজারি বিল বন্ডে ডিক্লাইন করছে। তো সামনে হয়তো ধরেন ইনফ্লেশন কমলে পলিসি রেট আরও কমবে, সেটা কমে যেতে পারে। তো পলিসি রেট যেটা থাকলো সেটার সাথে 50 বেসিস পয়েন্ট যোগ করে ব্যাংকগুলোকে দিবে। তো ব্যাংকগুলো সেখানে অ্যাগ্রিড যে ওকে। এটা সেকেন্ড পয়েন্ট যেটা, যে এটা আসলে ব্যাংকগুলো কিভাবে দেখাবে তাদের অ্যাকাউন্টসে। তো এখানে এই সুধারের সাথে কি একটু বলবেন যে ফাইনালি যারা এই তহবিল থেকে ঋণ নেবেন, ঋণ গ্রহীতাকে কি পরিমাণ সুদ দিতে হবে? ইয়েস, ঋণ গ্রহীতাকে এটা দিতে হবে, ধরেন ব্যাংক থেকে ডিপোজিট নিচ্ছে, তো সে তাকে 10% দিচ্ছে, তো নিয়ে আরেকটা ব্যাংক যখন বাংলাদেশ ব্যাংক থেকে নিবে, বাংলাদেশ ব্যাংক তখন বি ব্যাংকে দিবে, এ ব্যাংক থেকে ডিপোজিট নিয়ে বি ব্যাংকে দিবে, তখন বাংলাদেশ ব্যাংক চার্জ করবে 4%। ওকে অ্যান্ড ক্লায়েন্ট ব্যাংক তখন তার ক্লায়েন্টকে এটা ম্যাক্সিমাম 9%-এ, এখানে কিছু বিভিন্ন ধরনের স্টার্ট আপের জন্য একটু কম, এখানে আপনার উইমেনদের জন্য একটু কম, রুরাল ইকোনমি সেটা থাকবে। তো বাংলাদেশ ব্যাংক এটা গ্রসলি 4%-এ ওইটা ওই ব্যাংকগুলোকে টাকাটা দিবে, অ্যান্ড তখন ধরেন যে ওই যে চার্জ করবে 9% বা 7% ক্লায়েন্টকে। তো এখানে যে গ্যাপটা থাকবে সেটা হচ্ছে সরকার আসলে তার বাজেটারি অ্যালোকেশনস থেকে সাবসিডি দিবে সেই ইন্টারেস্ট রেটটা ইয়ে করার জন্য। তো এই ভাবে চলবে। তো আপনাকে যেটা বলছিলাম যে এটা যে কি ইনস্ট্রুমেন্টটা আসলে এটা দিবে, একটা খুব ট্রিকি বিষয়, বিকজ ব্যাংকের ব্যালেন্স শিটে দেখাতে হবে, বাংলাদেশ ব্যাংকের ব্যালেন্স শিটে দেখাতে হবে। যদি এইভাবে হয় তখন তারা বাংলাদেশ ব্যাংক যেটা যে প্রসেসটা করলো, এটা একটা টেম্পোরারি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে। অ্যাকাউন্টটার নাম দিয়েছে যে ফান্ড ফর দি টাকা 41,000 crore স্টিমুলাস প্যাকেজ। এই নামে একটা অ্যাকাউন্ট থাকবে, এখানে ব্যাংকগুলো টাকা দিবে। ধরেন যে এটা একটা ফান্ড দিচ্ছে, তো তখন আমি ব্যাংক এই যে ট্রেজারি অফিসার্সদের সাথে কথা বললাম যে এটা আসলে কি হবে, এটা লোন না ইনভেস্টমেন্ট, আপনারা কিভাবে কি দেখাবে। তো সেখানে যেটা ব্যাংকগুলো দেখাতে হবে আলটিমেটলি, ধরেন যে এটা নাইদার লোন, সে লোনও বলতে পারছে না, ইনভেস্টমেন্টও না, তো এটা আসলে হয়তো যে প্লেসমেন্ট টু বিবি, মানে বাংলাদেশ ব্যাংক সে ফান্ড দিছে, বা ফান্ড টু বিবি, হ্যাঁ, এই রকমের কিছু একটা অ্যাকাউন্টে। বাট বাংলাদেশ ব্যাংক যেটা বলছে যে এটা আসলে টেম্পোরারি, এগুলো সামনে আরও স্ট্রাকচার্ড হতে পারে, বা নতুন কোনো প্রসেস বা নামে সেগুলো হতে পারে, বাট এইভাবে তারা চালু করছে বিকজ বাংলাদেশ ব্যাংক মনে করছে যে আমাদের অর্থনীতি খুবই একটা মানে কি বলবো স্লো ডাউন অবস্থায়। আপনি জানেন যে গ্রোথ 4%-এর কম জিডিপি গ্রোথ, আমাদের এখানে এমপ্লয়মেন্ট ক্রিয়েট হচ্ছে না, স্টিল ইনফ্লেশন হাই, সব কিছু মিলে আসলে অর্থনীতি চাপে আছে, মানে মানুষ চাপে আছে। তো সব কিছু মিলে বাংলাদেশ ব্যাংকের যেটা উদ্দেশ্য, যে এই যে যদি সহজে ধরেন যে কম রেটে লোকজন টাকা পায়, বন্ধ বা সিক ইন্ডাস্ট্রিজগুলো যদি আবার রিভাইভ করে, তারা প্রোডাকশানে আসতে পারে, এখানে নিউ এমপ্লয়মেন্ট হবে, ইকোনমিতে এক ধরনের চাহিদা তৈরি হবে, হ্যাঁ, একটা ভাইব্র্যান্ট
অ্যাক্টিভিটিস হবে। তো সব কিছু মিলে বাংলাদেশ ব্যাংকের গোলটা হচ্ছে যে এটা আসলে এটা যদি তারা করতে পারে, তো সেখানে কিন্তু অর্থনীতি আবার গতি ফিরে পাবে। এটা তাদের একটা প্রধান উদ্দেশ্য। আহ, জি, আব্দুল আমি সাজ্জাদ ভাই আপনার এই শেষের কথা থেকে একটু মানে জিজ্ঞেস করতে চাই, সেটি হচ্ছে আপনি বলছেন যে অর্থনীতি গতি পাবে এই সমস্ত বন্ধ বা সংকটে থাকা কারখানাগুলো চালুর ফলে। কিন্তু আমরা দেখছি গত 6 মাসে দেশে ক্যাপিটাল মেশিনারিজের ইম্পোর্ট কিন্তু বাড়েনি। অর্থাৎ হচ্ছে মানে চালু কারখানা যারা ইতিমধ্যে মানে কার্যক্রমে রয়েছে, তারা তাদের এক্সপানশন অথবা নতুন যে ইনভেস্টমেন্ট, সেইখানে আমরা যে খুব গতি দেখছি সেরকম না। আমরা হচ্ছে এক্সপোর্টও কিন্তু তুলনামূলকভাবে দেখেছি হ্যাঁ, এক্সপোর্ট ষোলো আমাদের ষোলো ষোলো গেছে হ্যাঁ গত 25-26 অর্থ বছর আপনি চলে যদি গেছে। দেখবেন যে সম্ভবত আমাদের 11 মাসই ছিল হচ্ছে যে ডিগ্রোথ, ডিগ্রোথ, এটা মাইনাস গিয়ে নেগেটিভ হচ্ছে গ্রোথ জাস্ট ছিল। হ্যাঁ গ্রোথ হয়েছে হ্যাঁ, খুব সামান্য আর কি। তো ধরেন যে হ্যাঁ সেগুলো সবকিছু এরকম পরিস্থিতির মধ্যে এই যে হুম। যে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা প্রতিষ্ঠান অথবা সংকটে থাকা ধুঁকতে থাকা প্রতিষ্ঠান, তারা আসলে কি ফিরে আসা, তাদের মানে মধ্যে কর্মচাঞ্চল্য সৃষ্টি হওয়া, পাশাপাশি তো গ্যাসের সংকট একটা বড় কোশ্চেন যে ধরেন সহজ যে কিনা আর কি। এক্সিস্টিং যারা আছে তারা বিভিন্ন কারণে অনেক সংগ্রাম করছে, চ্যালেঞ্জেস এর মধ্যে আছে। তার মধ্যে অন্যতম আপনি জানেন যে এনার্জি সাপ্লাইটা, সেটা এতটাই আপনার মানে আনরিলায়েবল হয়েছে যে আসলে অনেক ইন্ডাস্ট্রি কিন্তু মাঝখানে সেগুলো খবরও হয়েছে, তারা হ্যাঁ হ্যাঁ, তারা তাদের প্রোডাকশন কর্মীদের বন্ধ ছুটি রাখতে দিয়ে হয়েছে, ছুটি দিয়ে বসে আছে। এখনো সাপ্লাইগুলো ঠিকভাবে পাচ্ছে না। তো এর মধ্যে আসলে তাইলে এই যে বন্ধ বা রুগ্ন কলকারখানা, তারা এসে আসলে এখানে কতটা কি করতে পারবে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আসলেই সেটা তাদের জন্য আসলে খুব বড় চ্যালেঞ্জ হবে, যে তাদেরও তো আসলে এনার্জিটা পেতে হবে। যে কোনো বিদ্যুৎ হোক, গ্যাস হোক, কোনো না কোনো যে কোনো মেশিন রান করতে তো এটা লাগবেই। লাগবে। তো সে আসলে সেটা এই সিচুয়েশনে সে এটা পাবে কিনা, দ্যাটস এ ধরেন যে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো সেটা ধরেন যে সরকার যেহেতু এগুলো দিচ্ছে, তো সরকারের নিশ্চয়ই সেটা এদের হয়তো নজরে আছে যে তারা এটা কিভাবে কি এগুলো করবে। আদারওয়াইজ তো আসলে যেটা হতে পারে আলটিমেটলি ধরেন যে এটা ফেল করলে কিন্তু এই টাকাগুলো আবার নন পারফর্মিং লোন হয়ে যাবে। আমাদের যে এনপিএল এর বিষয়, সেটার কিন্তু একটা একদম উড়িয়ে দেওয়া যায় না, বিকজ একটা মিল বন্ধ আছে 10 বছর বা 5 বছর, সে তো আসলে 5 বছর পরে এসে মার্কেটটা ধরা, দেশে হোক বিদেশে হোক, তার জন্য কিন্তু মার্কেটটা তো বসে নেই, মার্কেট অন্য কেউ নিয়ে নিয়েছে। এবং 5 বছর ধরে উনি অনেক ক্রেতাকে এখন আর চেনেন না। এক্স্যাক্টলি, সেটাই তো বললাম যে মার্কেটটা তো অন্য কেউ নিয়ে নিয়েছে, তার হাতে তো মার্কেটটা নেই। তো এটা আসলে সে এসে কিভাবে কি করবে। তো এখানে যেটা আপনার ধরেন যে এই ঝুঁকিগুলো বাংলাদেশ ব্যাংকের নজরে আছে। তো তারা যেটা বলছে, এটা তারা খুব স্ট্রিক্টলি মনিটরিং করবে। বাংলাদেশ ব্যাংকে একটা আলাদা ড্যাশবোর্ড অলরেডি বসানো হয়েছে। ড্যাশবোর্ডের মধ্যে তারা ধরেন যে এভরিডে সেগুলো মনিটর করবে, এবং সেখানে আসলে কোন ব্যাংকে কত টাকা দিল, কখন দিল, এবং ব্যাংকগুলো কোন ইন্ডাস্ট্রিকে দিল, সেই ইন্ডাস্ট্রির মনিটরিং, এবং ইভেন বাংলাদেশ ব্যাংক থার্ড পার্টি দিয়েও এই জিনিসটার অডিট করবে। মানে ব্যাংক প্লাস বড়োয়ার দুইজনকেই বাংলাদেশ ব্যাংক খুব সিরিয়াস আপনার মনিটরিং এর মধ্যে রাখবে, সেটা তারা বলছে। এখন এটা ধরেন যে কতটা এগুলো সবসময় তো এগুলো কাগজে কলমে অনেক কিছু থাকে। সাজিদ ভাই, খুব সংক্ষেপে শুনতে চাই আমার শেষ কোশ্চেন, সেটি হচ্ছে যে এই যে একজন উদ্যোক্তা, তার কারখানাটা অনেকদিন ধরে বন্ধ হয়ে আছে অথবা সে মানে ঠিকভাবে চালাতে পারছে না, উনি যদি এই তহবিল থেকে ঋণ পেতে চান, ওনার আসলে করণীয় কি? আপনার যদি ধারণা থাকে আপনি একটু বলবেন। ওনার করণীয় হচ্ছে যে ওনার যে ব্যাংক, ওনার তো একটা ব্যাংক আছে, উনি কোনো না কোনো ব্যাংকের সাথে ছিলেন, ওনার যে কোম্পানি বা ফ্যাক্টরির অ্যাকাউন্ট, তো সেই ব্যাংকের সাথেই উনি যোগাযোগ করবেন। সেই ব্যাংকে গিয়ে ওনার ডকুমেন্ট জমা দেবেন যে ওনার এই ফ্যাক্টরির এখন কি অবস্থা, ওনার এই ক্যাপাসিটি, ওনার কত টাকা ওনার লাগলে উনি কি করতে পারবেন, এটারে রিওপেন করতে পারবেন, এখানে উনি কত লোকজনের এমপ্লয়মেন্ট হবে, ওনার এখানে প্রোডাকশন কি হবে, এবং সেই প্রোডাকশন উনি কি করবেন, এক্সপোর্ট করবেন নাকি ডোমেস্টিক মার্কেটে সেল করবেন। সো এই ধরনের সব কিছুর ধরেন যে তার একটা তার পরিকল্পনা তার সংশ্লিষ্ট ব্যাংকে দিতে হবে। সেই ব্যাংক মনে করেন যে এটা বাংলাদেশ ব্যাংকের কাছে দেবে, আর বাংলাদেশ ব্যাংক হচ্ছে তখন এই যে ডিপোজিট যেসব ব্যাংক থেকে নিবে, যাদের অতিরিক্ত তারল্য আছে, তো বাংলাদেশ ব্যাংক সেখান থেকে
ওই ব্যাংকে ওই ক্লায়েন্টের এই টাকাটা ওই ব্যাংকে দিতে পারে। সো এই ধরনের যারা ক্লায়েন্ট আছে তাদেরকে বলবো যে আপনারা আপনাদের যে ব্যাংক আছে সেই ব্যাংকের সাথে যোগাযোগ করেন, এবং ব্যাংকগুলো খুব ভালো করে জানে যে কি কি ডকুমেন্টস তাদের দিতে হবে, এবং সেটা দিলে সেই অনুযায়ী এই যে যেটা 28,000 কোটি টাকা চেয়েছে, এগুলো তো আসলে ওই ব্যাংকগুলোর না, ওদের ক্লায়েন্টের পক্ষে তারা চেয়েছে, হ্যাঁ, যারা অলরেডি তাদের ব্যাংকে তাদের ডকুমেন্টসগুলো জমা দিয়েছে। তো এটাই আসলে প্রসেস। ধন্যবাদ সাজ্জাদ ভাই আপনাকে। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে শুনলেন যে বাংলাদেশ ব্যাংকের চালু করা 60,000 কোটি টাকার প্রণোদনা তহবিলের অগ্রগতি কি। আমাদের আলোচনা আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, টিভিএস এর সঙ্গে থাকবেন। সকলকে ধন্যবাদ।